নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল এসে গেছে আর গোলাপ নিয়ে কথা বলবো না, এটা হতে পারে না। আজ কথা বলবো অ্যাব্রাহাম ডার্বি নিয়ে। আমার মনে হয় এই গোলাপটার সঙ্গে আপনারা প্রায় সকলেই পরিচিত এবং আশা করছি আপনাদের কাছে কারোর কাছে নিশ্চয়ই গোলাপটি আছে, কিন্তু যাদের কাছে গোলাপটি নেই তাদের জন্য আজ এই ভিডিও, এবং যাদের কাছে আছে তাদের জন্য এই ভিডিও, কারণ আমি এই গাছের সার্বিক পরিচর্যা নিয়েও টুকটাক কথা বলবো। আমার কাছে বেশ কয়েক বছর হলো গাছটি আছে। এটাই কিন্তু মাদার প্ল্যান্ট নয়, অর্থাৎ আমি যে গাছটা কিনেছিলাম এটা সেই গাছটা নয়, আমি সে বিষয়ে পরে আসছি। আগে একটা জেনারেল আলোচনা করে নিই, অর্থাৎ এই গোলাপ সম্পর্কে যে তথ্যগুলো একেবারে ম্যান্ডেটরি এমন নয়, কিন্তু জেনে রাখাটা ভালো। এটি ব্রিড করা হয় 1985 সালে, তো মোটামুটি স্বত্বাধিকারের সময় শেষ হয়ে আসছে, অর্থাৎ এদের কপিরাইট বা পেটেন্ট এর সময় শেষ হয়ে আসছে। মোটামুটি 20 বছর ধরা হয়, তো বুঝতেই পারছেন সময় প্রায় শেষ হয়ে আসছে। সেই জন্য এই গোলাপকে আমি যতদূর খবর পেলাম আর কাল্টিভেট করা হবে না ডেভিড অস্টিনের গ্রোয়িং ফ্যাসিলিটিতে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা জেনে রাখাটা খুব দরকার আমরা যারা ডেভিড অস্টিনের গোলাপ ভালোবাসি। যে গোলাপের স্বত্বাধিকার শেষ হয়ে যাচ্ছে সেই গোলাপ ওরা আর ওদের অফিসিয়াল গ্রোয়িং ফেসিলিটিতে ওরা কাল্টিভেট করে না। তো সেক্ষেত্রে আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে আপনি ডেভিড অস্টিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গাছ সংগ্রহ করতে পারবেন, সেখান থেকেও কিন্তু আপনার পক্ষে এই গাছ সংগ্রহ করা সম্ভব হবে না। তবে সৌভাগ্যবশত আমরা যারা ভারতবর্ষে থাকি তারা এই গাছ এখন পেতে পারবো, কারণ মেনাম গার্ডেনে এই গাছ ভালো মতোই পাওয়া যায়। মাঝে মাঝেই রিস্টক করে, খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু রিস্টক করা হয়, এবং আপনি চাইলে পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারিতেও পেয়ে যেতে পারেন। তো আমি এটা মেনাম গার্ডেন থেকে সংগ্রহ করেছিলাম। মোটামুটি ধরুন এই গাছ 4 ফুট থেকে 10 ফুট পর্যন্ত লম্বায় বাড়তে পারে আর 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত চওড়ায় ছড়াতে পারে। তো আপনি চাইলে ঠিকঠাক ট্রেনিং দিয়ে এটাকে আয়দার শ্রাব বা গুল্ম জাতীয় গোলাপ হিসেবে ট্রিট করতে পারেন, বা আপনি চাইলে ছোট ক্লাইম্বার হিসেবে ট্রিট করতে পারেন। তো আমি বলবো যারা আপনারা চাইছেন মাটিতে এই গাছ করতে, অর্থাৎ ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করতে, সেক্ষেত্রে আপনারা এই গাছকে ক্লাইম্বার হিসেবে ট্রিট করুন, তাহলে মনে হয় এই গাছের একটা অন্যরকম সৌন্দর্য আপনারা পাবেন। জোন 5B থেকে জোন 10B পর্যন্ত এই গাছ হার্ডি। এবার এই জোনের কথাটা আমাকে এক বন্ধু বলেছিলেন জোন নিয়ে আলোচনা করতে। এই জোনটা যেহেতু আমাদের ভারতবর্ষের গ্রোয়িং জোনের থেকে একদম আলাদা, এটা USDA হার্ডি জোন হিসেবে ট্রিট করা হয়, তো সেটা আমাদের ভারতবর্ষের ক্লাইমেটের সঙ্গে খুব একটা অ্যাপ্লিকেবল নয় বা যায় না। তো সেই জন্য এটা বলা খুব একটা ফ্রুটফুল হবে না। বাট আমি অনেক খুঁজে একটা ছবি পেয়েছি এবং একটা ব্লগ পেয়েছি যেখানে কিন্তু ভারতবর্ষের গ্রোয়িং জোন নিয়ে একটা আলোচনা করা হয়েছে এবং সেখানে একটা ছবি দেওয়া হয়েছে। তো সেই ছবিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং একদিন আমি জোন নিয়ে অবশ্যই আলোচনা করব, ভারতবর্ষের গ্রোয়িং জোন নিয়ে, সেখানে আমি অবশ্যই বলবো। তো জোন 10B মানে আমি এই গাছ করতে পারবো। জোন 10B মোটামুটি ধরুন শীতকালে যখন তাপমাত্রা 9-10 এরকম জায়গায় নামছে, সেই এলাকাকে জোন B এর সঙ্গে তুলনা করা যেতে পারে। আমি টেকনিক্যালি 11B বা 12 এর মধ্যে পড়ি এখন, কারণ আমাদের তাপমাত্রা আর এখন খুব একটা 12 নিচে নামে না, তো সেই জন্য ওই জোনের মধ্যে আমাকে ধরতে হচ্ছে। বাট স্টিল খুব ভালো পারফরমেন্স, খুব ভালো মতো গাছ বেড়ে ওঠে, এবং আমি ওন রুটেড গাছ করলাম, 1 বছর যত্ন নিচ্ছি এই গাছের, তাতেও কিন্তু গাছটি খুব ভালো মতো বেড়ে উঠেছে। অসাধারণ গন্ধ এবং রং নিয়ে তো কোনো কথাই হবে না, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এপ্রিকট কালার। যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে সেখানে রংটি আরও ঘন এপ্রিকট এবং পিঙ্কের মিশেল তৈরি হয়, যেহেতু আমার এখানে খুব একটা ইন্টেন্স কোল্ড সিচুয়েশন তৈরি হয় না, সেই জন্য আমার এখানে মোটামুটি হালকা অ্যাপ্রিকট কালারই আমি দেখতে পাই। তো এবার ছোট্ট গল্পটা বলে ফেলি। আমি গাছটি সংগ্রহ করি মেনাম গার্ডেন থেকে, এবং সেটি গ্রাফটেড গাছ। প্রথম বছর অসাধারণ ফুল হয়, আমি ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনবদ্য ফুল, আমি ভাবতে পারিনি যে এইরকম পারফরমেন্স হবে গাছটার, এবং অনেক বড় গ্রো ব্যাগে বসেছিলাম, প্রবাবলি 10x10 ইঞ্চি গ্রো ব্যাগে বসেছিলাম। আশা করেছিলাম গাছটা খুব দ্রুত বেড়ে উঠবে, কিন্তু আমারই ভুলে অতিরিক্ত জল দেওয়ার জন্য এবং ঠিকঠাক মিডিয়া বেছে না নেওয়ার জন্য গাছটির শিকড় পচতে শুরু করে। আমি যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। আমি তারপর রিপোর্ট করি, পুরনো মিডিয়া ঝরিয়ে ফেলে সিন্ডারে গাছটা বসাই যাতে গাছ ভালো মতো বেড়ে ওঠে। এবং
গাছ আস্তে আস্তে বাড়ছিল, কিন্তু একটা সময় পরে ডাইব্যাক হওয়ার প্রবণতাটা বাড়তে থাকলো এবং আস্তে আস্তে গাছটা নষ্ট হতে শুরু করলো। থ্যাঙ্কফুলি আমি কিছু কাটিং গত বছর প্রুনিং করার সময় রেখেছিলাম, তার থেকে দুটো গাছ বা দুটো কাটিং বেঁচে যায় এবং তার মধ্যে একটা কাটিং এটা ভালোই বাড়ছে। আমি সিন্ডারে বসিয়েছি, খুব ছোট পটে রেখেছি, কিন্তু আমার ইচ্ছে আছে এবারে বসন্তকালে একটু মাটিতে রিপোর্ট করার। মাটিতে বলতে মাটি দিয়ে তৈরি আমি একটা মিডিয়া বানিয়েছি, তো তাতে রিপোর্ট করব, কারণ সিন্ডারে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছি না। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত পছন্দ এবং আমি আরও বেশ কিছু কাটিং বসিয়েছি। মাদার প্ল্যান্ট যখন মারা যাচ্ছিল তার থেকে বেশ কিছু কাটিং নিয়ে বসিয়েছি, দেখা যাক সেগুলো বাঁচে কি না। যদি সেগুলো বাঁচে তাহলে তো খুব ভালো হবে, না হলে মেডাম গার্ডেন ভরসা, মেডাম গার্ডেন থেকে আমাকে আবার সংগ্রহ করতে হবে। চলে আসি পরিচর্যার কথায়। অন্যান্য গোলাপের মতো এই গাছের পরিচর্যা আপনারা করবেন। একটু মনে রাখবেন এরা কিন্তু বেশ ভালো মতো ভিগোরাস যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করেন, এবং অন্যান্য গোলাপকে আপনি যেভাবে সার দেন সেভাবেই সার দেবেন। আপনি চাইলে সারাদিন রোদ দিতে পারেন, আপনি চাইলে পার্শিয়াল রোদে বড় করতে পারেন, অর্থাৎ সকালের দিকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রোদ দিলেন এবং বাকি সময়টা অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো। আমি বারবারই ভুলটা করে ফেলি, অপর্যাপ্ত আর অপ্রত্যক্ষর সঙ্গে আমি গুলিয়ে ফেলি। অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো অবশ্যই দেবেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে। মানে আপনি এমন জায়গায় গাছটা রাখবেন যেটা কোনো শেডের তলায় গাছটা নেই, খোলা আকাশের তলায় আছে কিন্তু রোদ পাচ্ছে না। তো সেই রকমভাবে যদি আপনি রাখতে পারেন তাহলেও কিন্তু গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে। প্রথম বছর খুব একটা প্রুনিং করবেন না। আপনি যখন নিয়ে আসছেন গাছ, প্রথম বছর প্রুনিং করবেন না। প্রথম বছর গাছকে ভালো মতো বড় হতে দেবেন, এটা কিন্তু যে কোনো গোলাপের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। প্রুনিংয়ের খুব স্ট্রিক্ট রুটিন ফলো করবেন না প্লিজ প্রথম বছর। তো প্রথম বছর গাছকে বাড়তে দিন। দ্বিতীয় বছর শীতের আগে বা আপনি যে সময় প্রুনিং করছেন সেই সময় আপনি প্রুনিং করুন, গাছ দেখবেন খুব ভালো মতো বেড়ে উঠছে। আপনি খোল ভেজানো জল ব্যবহার করতে পারেন, আপনি এনপিকে ব্যবহার করতে পারেন। সার নিয়ে আমি খুব একটা আলোচনা করতে এখন চাইছি না, আমি জাস্ট একটা আলোচনা করতে চাইছি গাছটার সৌন্দর্য নিয়ে এবং টুকটাক পরিচর্যার বিষয়। অত্যন্ত ডিজিজ রেজিস্ট্যান্ট ব্ল্যাক স্পট হতে আমি প্রায় দেখিনি, আর অন্যান্য কোনো ফাঙ্গাল ইনফেকশনও হতে দেখিনি, তবে ডাইব্যাক হতে আমি দেখেছি। সেটার কারণ হয়তো যেহেতু শিকড় নষ্ট হয়ে গেছিলো আমার মাদার প্ল্যান্টে, সেই জন্য হয়তো সমস্যা হচ্ছিল, কিন্তু এমনি গাছের আমি ডাইব্যাক হতে একেবারেই দেখিনি। এবং আপনি যদি ঠিকঠাক প্রুনিং করতে পারেন তাহলে কিন্তু গাছটার শেপও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন, সেটা নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। এটা একেবারেই ছোট্ট একটা গাছ, দেখতেই পাচ্ছেন খুব একটা বড় নয়, খুবই ছোট, এখনও খুব একটা ম্যাচিওর্ড হয়নি, 1 বছরও হয়নি, কিন্তু দেখুন এর মধ্যেই মোটামুটি 4-5টা কুড়ি এসে গেছে। প্রথম গ্রোয়িং সিজনে বা প্রথম বছর খুব বেশি ফুল এনকারেজ না করাই ভালো, কিন্তু যেহেতু এটা ওন রুটেড এবং নিজের মতো বেড়ে উঠছে সেই জন্য আমি খুব একটা কুড়ি ছাটিনি এবং আমি খুব সতর্কভাবে এবং খুব ভালোবাসার সঙ্গে পরিচর্যা করছি, কাজে আশা করছি ফুলের জন্য খুব একটা সমস্যা হবে না। তবে একটা টিপ আপনাদের এখানে দিতে চাই, প্রথম বছর যখন আপনি গাছ করছেন বা গাছ বড় করছেন চেষ্টা করবেন ফুল বেশি দিন না রাখতে, কেটে দেবেন ফুলগুলো, যাতে গাছ খুব বেশি এনার্জি ফুলে না দিতে পারে। মানে ফুলটা ফুটলো, আপনি 1 দিন 2 দিন মোটামুটি উপভোগ করলেন, তারপর আপনি কেটে দিন। তাহলে যেমন আপনি ব্রাঞ্চিংকে এনকারেজ করবেন, পাশাপাশি গাছ খুব বেশি এনার্জি ফুল তৈরিতে দিতে পারবে না বা ক্ষয় করতে পারবে না, এটা একটু মাথায় রাখবেন। এবং তাতে দেখবেন গাছ ভালো থাকছে, প্রথম বছরের কথা বলছি। এবং এদের ফুলের পাপড়ি ধরে রাখার সময় মোটামুটি 2 থেকে 3 দিন, তার বেশি সময় কিন্তু এরা খুব একটা পাপড়ি ধরে রাখতে পারে না, পাপড়ি ঝরে পড়ে। এবং প্রথম দিন যেভাবে একটা ফুল কাপ শেপ নিয়ে ফুলটা ফোটে, আস্তে আস্তে এটা ফ্ল্যাট হয়ে যায় যত বেলা বাড়ে। এবং আমাদের এখানে যেহেতু খুব হার্শ ক্লাইমেট, দুপুরের দিকে গরম অনেক সময় বেড়ে যায়, সেই জন্য কি হয় যে ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে একটু ঝলসে যাওয়ার মতো বা ফ্যাকাশে হয়ে যায়, এটা আমি দেখেছি। আর বর্ষাকালে কিন্তু এরকম কাপ শেপ আপনি পাবেন না, ফুলগুলো মানে ফুলের পাপড়িগুলো উল্টে যায়, মানে পেছন দিকে ঘুরে যায়, তো এরকম কাপ শেপটা আপনি পাবেন না। আর এদের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ডালগুলো একটু দুর্বল, মানে ফুল নিয়ে সোজা ওপরের দিকে উঠে থাকবে এই রকম কিন্তু হয় না। আমি এখানে লাঠি দিয়ে এবং তার দিয়ে ধরে রেখেছি যাতে আপনারা দেখতে পারেন, সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখুন এই পাশেরটা আছে, এটা খুবই নরম, মানে ডালগুলো খুব নরম, ফলত নিচের দিকে ঝুঁকে পড়ে, একটা আর্চিং এফেক্ট আছে, তো সেটা আমাকে খুব আকর্ষণ করে ব্যক্তিগতভাবে। সেটা হয়তো আপনাদের অনেকের কাছে খুব একটা পছন্দ নয়, কারণ ফুলগুলো নিচের দিকে নেমে যায়।
অসাধারণ গন্ধ। আপনারা যারা লেমন গ্রাসের সঙ্গে পরিচিত তারা নিশ্চয়ই এই গন্ধটার সঙ্গে রিলেট করতে পারবেন, কারণ এর মধ্যে একটা লেমন গ্রাসের গন্ধ আছে এবং ভোরের দিকে গন্ধটা খুব গভীর হয়ে যায়। যত বেলা বাড়তে থাকে তত গন্ধটা ফ্যাকাশে হয়, অর্থাৎ যত উষ্ণতা বাড়তে থাকে ততই ফ্যাকাশে হতে শুরু করে গন্ধটা। তো এই মোটামুটি বিষয় বলার ছিল এবং টুকটাক পরিচর্যার কথাও বললাম। এই গাছ নিয়ে আসুন এবং যদি সত্যি আপনার ডেভিড অস্টিনের কোনো গোলাপ সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি শুরু করতে পারেন অ্যাব্রাহাম ডার্বি দিয়ে। এবং যদি আপনার ডেভিড অস্টিনের গোলাপ নিয়ে পরিচর্যা করার বা নিজের বাগানে আনার একটা প্রবল ইচ্ছে থাকে তাহলেও বলবো অ্যাব্রাহাম ডার্বি নিয়ে আসুন। আপনি ব্যর্থ মনোরথ হবেন এবং আপনার ভালো লাগবে, কারণ ইনিশিয়ালি এমন গোলাপ করাই বাঞ্ছনীয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যেগুলো খুব একটা সমস্যা তৈরি করে না, কারণ প্রথম থেকে যদি খুব বেশি সমস্যা আপনার সামনে এসে দাঁড়ায় গোলাপ পরিচর্যা নিয়ে, তাহলে আমাদের মনে হয় অনেক সময় উদ্যমটা চলে যায়। আমি দুটো ওয়েবসাইটের লিঙ্ক নিচে অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। মাঝে মাঝে একটু খোঁজ রাখবেন, কারণ বেশিরভাগ সময় আউট অফ স্টক থাকে, কিন্তু চেষ্টা করবেন সংগ্রহ করে নিতে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।